আসসালামু আলাইকুম বন্ধুরা। সম্প্রতি মুক্তি পাওয়া জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ এই সিনেমাটা বক্স অফিসে তোলপাড় ঘটিয়েছে। 2025 সালের সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে 4র্থ নম্বরে এই মুভিটা রয়েছে। তো চলুন দেখে আসি এই সিনেমাতে আসলে এমন কি রয়েছে। গল্পের শুরুতে আজ থেকে 17 বছর পূর্বের একটা সিন দেখানো হয়, যেখানে ফ্রেঞ্চ গয়না থেকে প্রায় 500 মাইল সাগরের ভেতরে একটা দ্বীপপুঞ্জ দেখানো হয়। সেখানে কোনো স্পেশাল একটা জিনিসের উপরে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটা বিশাল ল্যাবরেটরি তৈরি করা হয়েছে। তো এই ল্যাবরেটরির ভেতরে শত শত বিজ্ঞানী বিভিন্ন ডায়নোসরের ডিএনএ মডিফাই করার চেষ্টা করছিল। তারা ডায়নোসরদের মাঝে ক্রস ব্রিডিং করে নতুন নতুন প্রজাতি উদ্ভাবনের কাজ করছিল। তা আজকে এমন একটা কাজ করতে যাবার সময় একজন বিজ্ঞানীর ফেলে যাওয়া চকলেটের প্যাকেট উড়ে গিয়ে একটা বুলেট প্রুফ দরজার ভেতরে ঢুকে পড়ে। দরজাটা মেল ফাংশন হয়ে যায় আর সাথে সাথে পুরো ল্যাবরেটরিতে ইমার্জেন্সি অ্যালার্ম বাজতে থাকে, কারণ এই দরজার মাধ্যমে একটা বিশাল বড় ডাইনোসরকে তারা আটকে রেখেছিল। দরজাটা যেহেতু আর বন্ধ হচ্ছিল না, তাই সেই ডাইনোসর মুহূর্তের মধ্যে পুরো ল্যাবরেটরির প্রায় ধ্বংস করেই ফেলে। আর এই ধ্বংসলীলায় বেশ কয়েকজন বিজ্ঞানীও মারা যায়। তবে এখানে ডিএনএ মডিফিকেশনের মাধ্যমে ডাইনোসরগুলো তৈরি করা হয়েছিল, সেগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর দেখতে ছিল। যাই হোক, এখন আমাদের বর্তমান সময় দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি যে আজ থেকে 32 বছর পূর্বে বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে ডাইনোসরকে পুনরায় পৃথিবীতে ফিরে এনেছিল। কিন্তু বর্তমান পৃথিবীর পরিবেশ পরিস্থিতি কোন কিছুই ডাইনোসরদের অনুকূলে ছিল না। বাতাসে অক্সিজেনের মাত্রা কম এবং সূর্যের তাপমাত্রা বেশি হবার কারণে পৃথিবীর কোথাও ডাইনোসরগুলো বসবাস করতেই পারতো না। কিন্তু ইকুয়েডরের আশেপাশে কিছু দ্বীপপুঞ্জে এখনও বেশ কিছু ডাইনোসর নিরাপদে বসবাস করে, কারণ সেখানকার পরিবেশ পরিস্থিতি তাদের অনুকূলে ছিল। কিন্তু মানুষদের সেই দ্বীপপুঞ্জে যাওয়া ছিল সম্পূর্ণ নিষেধ। তো যাই হোক, এখন আমরা নিউ ইয়র্ক শহর দেখতে পাই, যেখানে শহরের মাঝখানে একটা বিশাল বড় 3 পুঁজি ডাইনোসর অসুস্থ হয়ে পড়েছিল, যার কারণে রাস্তাঘাটে জ্যাম বেঁধে রয়েছে। আর এই জ্যামের মাধ্যমে মার্টিন নামের একজন লোক আটকে গিয়েছিল। মার্টিন আমেরিকার এক বিশাল বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানির অ্যাডভাইজার ছিল। সে আজকে বেনেট নামের একজন মহিলাদের সাথে দেখা করতে এসেছে। বেনেট ইতিমধ্যেই তার গাড়ির ভেতরে এসে বসে। বেনেট তাকে বলে যে, তুমি আমাকে কেন খুঁজছো আর আমার খোঁজ তোমাকে কে দিল? মার্টিন বলে যে, পাওলো নামের একজন এক্স আর্মি অফিসার তোমার অনেক প্রশংসা করেছে। তুমি নাকি যে কোনো জিনিস খুঁজে বের করতে অনেক দক্ষ। আমি আসলে তোমার একটা কাজ দিতে চাই, অনেক টাকার কাজ। টাকার পরিমাণ এত বেশি যে এই কাজ করার পর সারা জীবন তোমাকে আর কিছুই করতে হবে না। বোনের জিজ্ঞাসা করে যে কাজটা কি। তখন মার্টিন তাকে নিয়ে একজন বিজ্ঞানীর কাছে চলে যায়। তার সেখানে আমরা একটা ছোট্ট একটা ভিডিও চিত্রের মাধ্যমে জানতে পারি যে অলরেডি পৃথিবীর সকল প্রান্তে থাকা সব ডাইনোসরের পরিবেশের সাথে খাপ খাওয়াতে না পেরে মারা গেছে। বিজ্ঞানীরা কোনোভাবেই তাদেরকে বাঁচাতে পারছে না। তো যাই হোক, সেই ডাইনোসরের কঙ্কাল নিয়ে ছোটোখাটো একটা অ্যামিউজমেন্ট পার্ক চালাচ্ছে। আর এখানে মার্টিন খোলাসা করে যে তারা আসলে হার্টের সকল রোগ দূর করার জন্য একটা ওষুধ তৈরি করতে চায়। সেই ওষুধ তৈরি করতে হলে তাদের 3টি প্রজাতির ডাইনোসরের রক্ত লাগবে। মাটিতে হাঁটাহাঁটি পারা টাইটোনারাস, সমুদ্রে সাঁতার কাটা মোজারাসাস এবং বাতাসে উঠতে পারা ক্যাটসল কোয়াটলেস, এই 3টা প্রজাতি হলো মাটি, পানি এবং বাতাসে থাকা সবচেয়ে বড় প্রজাতি ডাইনোসর। আর এই ওষুধ তৈরি করার জন্য সবচেয়ে বড় প্রজাতির ডাইনোসরের রক্তের দরকার ছিল, কারণ এদের গড় আয়ু 100 বছরের অনেক বেশি। আর তাছাড়াও প্রাণীগুলো যত বড় তাদের হার্টও তত বড়। তাই এখন তাদের কাজ হলো সে জীবন্ত ডাইনোসরের শরীর থেকে রক্ত সংগ্রহ করা, কারণ ডাইনোসরগুলো মারা যাওয়ার সাথে সাথে তাদের রক্ত থেকে অক্সিজেন আলাদা হয়ে যায় আর রক্ত জমাট পেতে যায়, তাই রক্ত কোনো কাজে আসে না। তো এই কাজটা করার জন্য মার্টিন তাদেরকে $10 মিলিয়ন দেওয়ার প্রস্তাব দিয়ে। এতে টাকার কথা শুনে বেনেট সাথে সাথে রাজি হয়ে যায়। কিন্তু হেনরি ছিল খুবই সাদামাটা একজন বিজ্ঞানী। সে প্রথম প্রথম বেশ ভয় পেয়ে যায়, কিন্তু বেশ কিছুক্ষণ ভেবেচিন্তে সে নিজেও রাজি হয়ে যায়। তারপর এরা সবাই মিলে একটা প্রাইভেট প্লেন নিয়ে রওনা দেয় সুরিনাম দেশের রাজধানী প্যারামেরিতে, কারণ এখানে বেনেট তার সাথে মিশনে যাবার জন্য তার পুরনো একজন বন্ধুকে নিতে এসেছিল। বেনেটের বন্ধুর নাম ছিল ডানকান, আর তারা দুজন আসলে একসময় ইউএস আর্মির হয়ে কাজ করতো। তো যাই হোক, এখানে আসার পরে হঠাৎ করে ডানকান বলে যে আমি এই মিশনে যেতে পারবো না, আমার কিছু পার্সোনাল কাজ পড়ে গেছে। মার্টিন এবং বেনেট তাকে অনেকভাবে বোঝায়, কিন্তু কোনো লাভ হয় না। ডানকান কোনোভাবে এই মিশনে যাবেই না। তখনই বেনেট মার্টিনকে বলে যে তুমি যদি $10 মিলিয়ন দ্বিগুণ করে দিতে পারো, তাহলে আমি ডানকানকে রাজি করাই দিব।
কথাটা শুনে মার্টিন বুঝে যায় যে আসলে বেনের প্ল্যান করে টাকা বাড়িয়ে নিচ্ছে, কিন্তু তাতে মার্টিনের কিছুই আসে যায় না। কারণ একবার সেই ডাইনোসর রক্ত পেয়ে গেলে ট্রিলিয়ন ডলারেরও বেশি বিজনেস করতে পারবে। আর তাছাড়াও এই কাজটা ছিল সম্পূর্ণ অবৈধ। যে কেউ এই কাজটা করতে রাজি হবে না, কারণ কোনো দেশের কোস্ট গার্ড যদি তাদেরকে ধরে ফেলে তাহলে অনেক বিপদ হয়ে যাবে। তাই সে $20 মিলিয়ন দিতে রাজি হয়ে যায়। সাথে সাথে বেনেট তার একটা টিম তৈরি করে নেয়। সেখানে ডানকানের পাশাপাশি ববি নামের আরেকজন স্পেশাল ফোর্স অফিসারকে নেওয়া হয় তাদের সুরক্ষার জন্য। এরপরে ফাইনালি তারা ডানকানের একটা নৌকা নিয়ে সমুদ্রে পাড়ি দিতে থাকে। ইকুইডের সেই দ্বীপপুঞ্জে যাবার জন্য পথিমধ্যে আমরা দেখতে পাই যে ববি সুরক্ষার জন্য নিউরোটিক্স বিষ তার সাথে নিয়েছিল, যাতে করে ডাইনোসররা বেকাবু হয়ে গেলে তাদেরকে মুহূর্তের মধ্যে অবশ করে ফেলা যায়। কিন্তু বিজ্ঞানী হেনরি এই কাজে একদমই সম্মতি দিচ্ছিল না, কারণ ডাইনোসরদেরকে মারা তাদের উদ্দেশ্য নয়। তারা বেশ যাবে, চুপচাপ ডাইনোসরের রক্ত নেবে আর চলে আসবে। আর এই রক্ত নেবার জন্য মার্টিনের কোম্পানি একটি স্পেশাল ডিভাইসও তৈরি করেছিল। সেটা বন্দুকের মাথায় লাগিয়ে ফায়ার করা যায়। আর সেই ছোট্ট বোতলটার মাথায় লাগানো একটি বড় সুই ডাইনোসরের 4 ইঞ্চি মোটা চামড়া ভেদ করে রক্ত শুষে নেয়। তারপর সেই ছোট্ট বোতলটা রকেটের মতো উপরে উঠে যায়, আর ছোট্ট একটা প্যারাশুট খুলে সেটা আবার তাদের কাছে ফিরে চলে আসে। ডিভাইসটা দেখে বেনেট বলে, ফায়ার থাকলে আমি করবো। যাই হোক, এরপর আমার সমুদ্রের মাঝে ছোট্ট আরেকটা নৌকা দেখতে পাই, যেখানে মাইকেল নামে একজন লোক 2 মেয়ে টিনা ও লিনাকে নিয়ে সাউথ আফ্রিকার রাজধানীকে ক্যাপাটাউনে যাচ্ছিল। এই নৌকায় তার বড় বড় মেয়ে টিনার বয়ফ্রেন্ড জোবিয়ারও ছিল। তার সবাই খুবই মজা করতে করতে সমুদ্রে যাত্রা করছিল, কিন্তু এখানে জোবিয়ারকে মাইকেল একদমই পছন্দ করতো না। সে তার মেয়েকে বলে যে তুমি এই ছেলেটাকে কি দেখে পছন্দ করেছি। টিনা বলে যে বাবা, আমি শুধু জানি ও আমার জন্য সবকিছু করতে পারবে, আর এটা আমাকে ভালোবাসার জন্য যথেষ্ট। এসব গল্প করতে করতে টিনা হঠাৎ করে দূর সমুদ্রের বিশাল কিছু একটা তাদের দিকে ছুটে আসতে দেখতে পায়। তারা সবাই ভেবেছিল যে ওটা হয়তো কোনো ডলফিনের দল বা বড় কোনো তিমি হবে, কিন্তু না, তাদেরকে অবাক করিয়ে দিয়ে তাদের সামনে চলে আসে এক প্রাক ঐতিহাসিক বিশাল ডাইনোসরের নাম মজারসাস। তারা কিছু বুঝে ওঠার আগে সেই বিশাল ডাইনোসর তাদের এই ছোট্ট নৌকাকে এসে ধাক্কা দেয়। তারা বুঝতে পারছিল না যে এই নৌকাটা ডাইনোসরের খাবার হতে পারে না, তাহলে কেন জন্তুটা তাদের উপর হামলা করলো। তো যাই হোক, মজারসাস এক ধাক্কাতে তাদের নৌকাটা উল্টে যায়। মাইকেল এবং তার 2 মেয়ে সমুদ্রের মাঝে পড়ে গেলেও জোবিয়ার নৌকার ভেতরেই আটকা পড়ে যায়। মাইকেল দ্রুত তার 2 মেয়েকে নৌকার উপর উঠতে বলে আর প্রাণপণ চেষ্টা করে কোনো রকমে জোবিয়ারকে নৌকার ভেতর থেকে বাঁচিয়ে নেয়। তবে অদ্ভুতভাবে সেই বিশাল ডাইনোসরটা তাদের আশেপাশে ঘোরাঘুরি করলে তাদের উপর কোনো হামলা করে না। এদিকে আমরা নৌকার ভেতরে বেনেট এবং তার দলকে দেখতে পাই। তারা খুবই স্বাভাবিকভাবে তাদের মিশন পরিচালনা করার জন্য যাচ্ছিল, কিন্তু বেনেট খুব ভালোভাবে জানতো যে এই মিশনটা আসলে অনেক বিপজ্জনক হতে চলে। তাই সে ডক্টর হেনরির সাথে বসে বসে মিশনের ব্যাপারে বেশ কিছু প্ল্যান করে ফেলে। এভাবেই সেদিনের রাত কেটে যায়। আর পরদিন সকালে ডানকান হঠাৎ করে তাদের রেডিওতে বেশ কয়েকবার মেইডে সিগন্যাল পেয়ে যায়। সাধারণত জাহাজ বা বিমানের কোনো সমস্যা হলে সাহায্যের জন্য মেইডে সিগন্যাল পাঠানো হয়। ডানকান সিগন্যাল শোনার সাথে সাথে নৌকাতে থাকা সবার সাথে মিটিং করে। সে বলে যে আমাদের এখান থেকে প্রায় 28 মাইল উল্টো পথে কেউ সাহায্যের জন্য বারবার রেডিওর সিগন্যাল পাঠাচ্ছে। বেনেট এটুকু শুনে বলে যে আমাদের এক্ষুনি ওদেরকে বাঁচাতে যেতে হবে। কিন্তু ববি বলে, আরে আমরা মজরাসুস খুঁজে পেয়ে গেছি। জন্তুটাই খুঁজে ও রক্ত সংগ্রহ করতে আমাদের সর্বোচ্চ 2 ঘন্টা সময় লাগতে পারে। আমরা 2 ঘন্টা পরে ওদেরকে বাঁচাতে চাই। সমুদ্রের পানি যথেষ্ট গরম আছে। 2 ঘন্টার আশা করি ওরা কেউ মারা যাবে না। মার্টিন নিজেও ববির সাথে একমত ছিল, কারণ তার আসল উদ্দেশ্য ছিল ডাইনোসরের রক্ত নিয়ে যাওয়া। কিন্তু ডানকান বলে যে না, আমরা আগেও এই বিপদে পড়া মানুষদেরকে বাঁচাবো, কারণ পরবর্তী 2 ঘন্টা এক্সট্রা খোঁজাখুঁজি করলে আমরা আবারও মজারসকে খুঁজে পেয়েই যাব। যেহেতু ডানকান এই নৌকার মালিক ছিল, তাই তার আদেশ পেয়ে সকলেই নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যেতে থাকে সে ডুবতে থাকা মানুষদেরকে সাহায্য করার জন্য। এদিকে মাইকেল এবং তার পরিবার নৌকার উল্টো পাশে বসে বসে সাহায্যের জন্য অপেক্ষা করছিল। আর তখনই দূর থেকে তারা ডানকানের জাহাজটাকে আসতে দেখে। প্রায় কিছুক্ষণের মধ্যে ডানকান মাইকেলের পুরো পরিবারকে উদ্ধার করে নেয়, কিন্তু সে মাইকেলের উপরে অনেক রাগ ছিল, কারণ একজন বাবা হয়ে তার ছোট ছোট 2 মেয়েকে নিয়ে সে কিভাবে পারলো এই মাঝ সমুদ্রে আসতে। তো যাই হোক, কথাবার্তা শেষ করে তারা আবারও তাদের মিশন কন্টিনিউ করে। তারা তাদের এই জাহাজের আশেপাশে অনেকখানি এলাকায় স্ক্যান করে দেখতে পায় যে একটা বিশাল মোজারস তাদের দিকে আসছে। আর মাইকেল ও তার পরিবার যখন বুঝতে পারে সেই জন্তুর হামলায় তারা সব
মাত্র প্রাণ বাঁচিয়ে এখানে এসেছে। সেই জন্তুটাকে খোঁজার জন্য এরা বেরিয়েছে, তখন তারা অনেক ভয় পেয়ে যায়। কিন্তু মার্টিন তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয় যে সামনে একটা দ্বীপপুঞ্জের মানব বসতি রয়েছে। তারা খুব শীঘ্রই মাইকেলের পরিবারকে সেখানে নামিয়ে দেবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, ততক্ষণে সেই বিশাল বড় সামুদ্রিক ডাইনোসর তাদের জাহাজের পাশে চলে এসেছিল। জাহাজে থাকা প্রত্যেকেই সতর্ক হয়ে যায় এবং সেই ডাইনোসরের পিছু করতে থাকে। বেনেট জাহাজের সম্মুখভাগে নিজেকে প্রথমে বেঁধে নেয়, তারপর বন্দুক হাতে প্রস্তুত হয়ে যায় মোজারাসস থেকে রক্ত নেবার জন্য। কিন্তু সেই বিশাল জন্তু নেবার জন্য প্রথম দেখাতে জাহাজের অবস্থা খারাপ হয়ে যায়। বেনেট জাহাজ থেকে প্রায় পড়েই যাচ্ছিল, এমনকি সেই ডাইনোসর বেনেটকে গিলে খাবারও অনেক চেষ্টা করেছে, কিন্তু একদম শেষ মুহূর্তে ডক্টর হেনরি এসে বেনেটকে বাঁচিয়ে নেয়। তারপর বেনেট আবারও বন্দুক তাক করতে থাকে সেই ডাইনোসরের দিকে। সে চাইলে শ্যুট করে দিতে পারতো না, কারণ 10 মিটারের মধ্যে থেকে শ্যুট না করলে বোতলের সুই ডাইনোসরের চামড়া বেঁধেই করতে পারবে না। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি পারফেক্টলি শ্যুট করে এই বিশাল ডাইনোসরের সামান্য একটু রক্ত তারা সংগ্রহ করে ফেলে। তাই তারা দ্রুত সেই রক্ত লিকুইড নাইট্রোজেনের ভেতরে সংরক্ষণ করে ফেলে। কিন্তু এখানে ডক্টর হেনরি বেনেটকে বলে যে, আচ্ছা, তুমি কি ভেবে দেখেছো এই রক্তগুলো আমরা যে কোম্পানির হাতে তুলে দিচ্ছি, তারা এগুলোর মাধ্যমে হার্টের ওষুধ তৈরি করবে তো? কিন্তু সেগুলো অনেক দামে বিক্রি করবে। এটা কি ঠিক? এর চেয়ে ভালো আমরা এই রক্ত ওপেন সোর্স করে দেই। এতে কোনো সিঙ্গেল কোম্পানির কাছে মহামূল্যবান ওষুধের পান্টের থাকবে না। আর পৃথিবীর সবাই এই ডাইনোসরের মহামূল্যবান রক্তের বেনিফিট পাবে। কিন্তু বেনেট জানতো যে এই কাজ করলে তার কোনো লাভ হবে না, তাই সে রাজি হয় না। তো যাই হোক, এসব গল্প-সল্প শেষ হবার আগেই তারা খেয়াল করে যে স্পাইনোরস নামের এক ধরনের ডাইনোসর যারা মাটি এবং পানি ২ জায়গাতে বসবাস করতে পারে, সেগুলো তাদের এই জাহাজকে ঘিরে ফেলেছে। এটা দেখে হেনরি প্রচণ্ড ভয় পেয়েছে, কারণ সে জানতো যে স্পনারস মেজরাস নামের সেই বিশাল ডাইনোসর শিকার করতে সাহায্য করে। তো এইসব কিছু দেখে ববি প্রচণ্ড রেগে যায়। সে তার বন্দুক হাতে নিয়ে স্পাইনোসরের গুলোকে টার্গেট করে একের পর এক গুলি ছুটতে থাকে। উপর থেকে ডানকান বারবার ববিকে সাবধান করতে বলেছিল যে, কিন্তু রাগের মাথায় ববি নিজের নিরাপত্তার কথা ভুলেই গিয়েছিল। তাই হঠাৎ করে একটা স্পোনাসাস কামড় দিয়ে ববিকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে যায়। চোখের সামনে ডানকান তার একজন সঙ্গীকে হারিয়ে ফেলে। আর তারপরে বিশাল সে মোজারাস আবারও তাদের জাহাজে হামলা করে দেয়। এই হামলাতে লিনা প্রায় সমুদ্রে পড়ে যাচ্ছিল, কিন্তু তার বাবা এ যাত্রায় তাকে আবারও বাঁচিয়ে নেয়। এসব কিছু দেখে ডানকান বুঝতে পারে যে এই বিশাল ডাইনোসরের হাত থেকে বাঁচতে হলে তাদেরকে কম গভীরতার পানিতে যেতে হবে, কারণ মোজারাস কম পানিতে যেতে পারে না। তো যেই ভাবা সেই কাজ, তারা তাদের জাহাজটি নিয়ে দ্বীপপুঞ্জের কাছাকাছি যেতে থাকে। তো পথিমধ্যে ডাইনোসরের এমন ভয়ঙ্কর হামলা দেখে মাইকেল তার মেয়ে টিনাকে সাহায্যের জন্য মেডের সিগন্যাল পাঠাতে বলে। আর যথারীতি টিনা রেডিওতে মেডে বলে চিৎকার করছিল, কিন্তু তখনই দ্রুত যেখানে মার্টিন ছুটে আসে, কারণ সরকারি কোনো কোস্ট গার্ড যদি তাদেরকে বাঁচাতে আসে তাহলে তাদের এই সম্পূর্ণ মিশন ফেল হয়ে যাবে। সে টিনাকে থামানোর জন্য তাকে ধাক্কা দিয়ে দেয়, আর টিনা এই ধাক্কাতে সমুদ্রে পড়ে যাচ্ছিল। সে চিৎকার করে মার্টিনের কাছে সাহায্য চায়, কিন্তু মার্টিন তাকে সাহায্য করে না। মেয়েটা সমুদ্রের মাঝে পড়ে যায়। আর সাথে সাথে তার বয়ফ্রেন্ড যখন এটা দেখতে পায়, তখন সে কোনো চিন্তা না করে লাফিয়ে পরে টিনাকে বাঁচানোর জন্য। এছাড়াও জাহাজটা ধীরে ধীরে প্রবাল পাথরের দিকে এগিয়ে যাচ্ছিল। সে বাঁচার জন্য মাইকেল তার ছোট মেয়েকে নিয়ে সমুদ্রে লাফিয়ে পরে এদিকে সেই বিশাল ডাইনোসর আবারও জাহাজটাকে ধ্বংস করে দিতে চলে আসে। কিন্তু মার্টিনের অভিজ্ঞতার কারণে তারা সমুদ্রের তীরবর্তী এলাকায় পৌঁছে যায়, যার ফলে মোজরাসাস তাদের পিছু ছেড়ে দেয়, কিন্তু নৌকাটা দুর্ঘটনাগ্রস্ত হয়ে নষ্ট হয়ে যায়। তবুও তারা প্রাণ বাঁচাতে পেরে অনেক খুশি ছিল। এদিকে সমুদ্রে লাফিয়ে পড়া মাইকেল এবং তার পরিবার আবার সমুদ্রের অন্য এক পাশে গিয়ে একত্রিত হয়। এছাড়াও ডানকানের জাহাজে থাকা গুরুত্বপূর্ণ বেশ কিছু জিনিস যখন ম্যারি নামের একজন মেয়ে নামিয়ে আনছিল, তখনই তার অজান্তেই পেছন থেকে এক বিশাল স্পনাস এসে তার উপরে হামলা করে দেন। বেচারা ম্যারি ডানকানের চোখের সামনে মারা যায়। তারা মিশন ঠিকমতো শুরু করার আগেই তাদের দুজন সহকর্মীকে হারিয়ে ফেলে। এদিকে মাইকেল তার পরিবার নিয়ে সমুদ্র থেকে পাহাড়ে বেয়ে উপরে উঠে আসে। আর এখানে একটা গুহার মাঝে এসে তারা এই দ্বীপপুঞ্জের অসাধারণ সৌন্দর্য দেখে অবাক হয়ে যায়। এছাড়াও ডানকান নিজের ২ সহকর্মীকে হারিয়ে প্রচণ্ড হতাশ হয়ে গিয়েছিল, কিন্তু বেনেট তাকে বোঝায় যে, দেখো, আমরা রীতিমতো একটা যুদ্ধে এসেছি।
সুতরাং এখানে আমাদের মন খারাপ করে থাকার কোনো সুযোগ নেই। আমরা একটা ডায়নোসরের রক্ত নিয়ে ফেলেছি। তাই চলো দ্রুত জঙ্গলের ভেতরে যাই আর বাকি ২ ডায়নোসরের রক্ত নিয়ে এই মিশন শেষ করে ফেলি। তাই তারা আর সময় নষ্ট না করে জঙ্গলের ভেতরে যাবার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তারা বুঝতেই পারছিল না যে এখান থেকে তারা বের হবে কিভাবে? তখন বেনে তাদেরকে বুঝিয়ে বলে যে, "চিন্তা করো না, আমি আমাদের মিশনের ব্যাকআপ হিসেবে একটা রেস্কিউ টিমকেও রেখেছি। ওরা আমাদের নৌকার রেডিও সিগন্যাল সবসময় মনিটর করছে। যদি আমরা নৌকার রেডিও সিগন্যাল 24 ঘন্টা কোনো নড়াচড়া না করে তাহলে সেই জায়গাতে ওরা হেলিকপ্টার নিয়ে আমাদেরকে বাঁচাতে চলে আসবে। সুতরাং আমাদের আগামী ২৪ ঘন্টার মধ্যে বাকি ২ টো ডাইনোসরের রক্ত নিতে হবে। আর উঁচু একটা জায়গাতে গিয়ে সাহায্যের অপেক্ষা করতে হবে।" এরপর আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই, যেখানে টিনা মার্টিনের উপর প্রচণ্ড রেগেছিল, কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও বাঁচাতে আসেনি। অপরদিকে বেনে তার পুরো দলবল নিয়ে একটা ছোট্ট খাল পার হচ্ছিল। বেনে সাবধানতার জন্য সবাইকে দেখে শুনে এগোতে বলে, কিন্তু মার্টিন বলে যে, "চিন্তা করো না, আমি এখানে মারবো না।" কথাটা শুনে হেনরি বলে যে, "এটা তো অনেক বড় একটা ভুল ধারণা যে বুদ্ধিমান প্রজাতি বেশিদিন টিকে থাকে। কারণ ডাইনোসরকে দেখে ওদের কিন্তু বুদ্ধি নেই, কিন্তু ওরা ১৬ কোটি বছর পৃথিবীতে রাজত্ব করছে। আর আমরা মানুষেরা সবেমাত্র ২.৫ লক্ষ বছর হলেও এই দুনিয়াতে আছি। আর আমরা যেভাবে অস্ত্র তৈরি করে রেখেছি তাতে মনে হয় না ১০ লক্ষ বছরের বেশি মানবজাতি এই দুনিয়ায় টিকতে পারবে।" এরপর আবারও আমরা মাইকেলের পরিবারকে দেখতে পাই, যারা মার্টিনের সে মিথ্যে সান্ত্বনাকে সত্য ভেবে নিয়েছিল। তারা ভেবেই নিয়েছিল যে এই দ্বীপপুঞ্জে হয়তো কোনো গ্রাম রয়েছে। আর সেটা খুঁজতেই তারা এগিয়ে যাচ্ছিল। তবে পথিমধ্যে লিনা ছোট্ট একটা ডাইনোসরকে দেখতে পায় আর সে তাকে সামান্য একটু চকলেট খেতেও দেয়। আর অপরদিকে বেনেডিক্ট টিম পথ চলতে চলতে অনেকটা এগিয়ে গিয়েছিল। তবে হঠাৎ করে মার্টিন খেয়াল করে যে এখানে গাছের সাথে একটা বিশাল হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ঝুলে আছে। আর সেই হেলিকপ্টারের ভেতরে পাইলটের কঙ্কাল তখন স্পষ্ট দেখা যাচ্ছিল। তাছাড়া আমরা মাইকেলকে দেখতে পাই যে কিনা রাতের বেলা তার মেয়ের বয়ফ্রেন্ডের অনেক ধন্যবাদ জানায়, কারণ এই ছেলেটার সাহসিকতার জন্যই তার মেয়ে আজকে বেঁচে আছে। সে বুঝতে পারে যে তার মেয়ে আসলে একটা ভালো ছেলেকেই পছন্দ করেছে। আর এই মাইকেলের ছোট মেয়ে লিনা আবারও সে ছোট্ট কিউট ডাইনোসরকে তার সামনে দেখতে পায়। সে আবার বিড়ালের মতো আদর করে। ডাইনোসরটাকে তার কাছে ডেকে আনে আর তাকে কিছু খাবারও খাওয়ায়। সাথে, সাথে সেই ডাইনোসরটা একটা বিড়ালের মতোই তার পাশে ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলাতে আমরা বুইনেট এবং তার দলবলকে দেখতে পাই, যারা এক বিশাল ঘাসের জঙ্গলের ভেতর চলে এসেছিল। তারা খুবই সাবধানে এগোচ্ছিল, কারণ এই জঙ্গলের ভেতরে রাক্ষসের যে কোনো ডায়নোসরস লুকিয়ে থাকতে পারে। কিন্তু কিছুক্ষণের মধ্যে তারা সামনে ক্রস ব্রিডিং এর মাধ্যমে তৈরি হওয়া বিশাল লেজ সম্বলিত টাইটোনারাস ডায়নোসরকে তারা দেখতে পায়। তৃণভোজী এই বিশাল ডায়নোসরস তাদেরকে কোনো ক্ষতি করতো না, তাই ডক্টর হেনেদেরকে এত কাছ থেকে দেখতে পেয়ে প্রচন্ড খুশি হয়। সে বেশ খানিকটা পথ এগিয়ে গিয়ে এই বিশাল ডাইনোসরটা একটু স্পর্শ করে। আর এই অনুভূতি ছিল তার জীবনের সেরা একটা অনুভূতি। তাছাড়াও ডায়নোসর দুটো নিজেদের মধ্যে তখন রোমান্স করতে ব্যস্ত ছিল। তখন বেনের সেই বন্দুকের মাধ্যমে খুব সহজেই টাইটানাসের রক্ত সংগ্রহ করে ফেলে। তারা খুবই খুশি ছিল, কারণ মাত্র একটা কাজ করলেই তাদের মিশন শেষ। এদিকে মাইকেল তার পুরো পরিবার নিয়ে যখন এগিয়ে যাচ্ছিল তখনই তাদের পিছু, পিছু সেই ছোট্ট কিউট ডায়নোসরটা চলে আসে। কিউট এই ডায়নোসরটা লিনার পোষা হয়ে গিয়েছিল। তাই সেই ডায়নোসরটা তার ব্যাগে তুলে নেয়। আর তখনই পা পিছলিয়ে তারা সবাই একটা উঁচু পাহাড় থেকে নিচে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত তাদের কারো তেমন কোনো ক্ষতি হয় না। আর এখানে তারা নদীর উপর পাশে ছোট্ট একটা ভাঙা ঘর দেখতে পায়, যেখানে একটা নৌকাও ছিল। মানে সাহস করে সেই নৌকাটা নিতে চলে যায়, কারণ তারা ভেবেছিল যে নদীপথে তারা খুব দ্রুত মানব বসতির কাছে পৌঁছে যাবে। কিন্তু তারা তো জানতো না যে মার্টিন তাদেরকে মিথ্যা কথা বলেছে। তো যাই হোক, টিনা খুবই সাবধানে নদী পাড়িয়ে সেই ভাঙা ঘরটার কাছে পৌঁছেও যায়। কিন্তু তখনই সে দেখতে পায় যে তার পাশে জঙ্গলের ভেতরে একটা বিশাল টিরেক্স ডাইনোসর ঘুমিয়ে আছে। তার বাবা তার বয়ফ্রেন্ডকে সেখান থেকে চলে আসতে বললেও টিনা সাহস করে সেই ভাঙা ঘরের ভেতরে পৌঁছে যায়। কিন্তু সে দেখতে পায় সে এখানে থাকা নৌকাটা অনেক আগে ভেঙে গেছে। তবে সৌভাগ্যবশত এখানে ইমার্জেন্সি একটা বেলা ছিল, তাই সে খুবই সাবধানে সেই বেলার ব্যাগটা টেনে নিয়ে আসতে থাকে। কিন্তু হঠাৎ করে বেলাটা খুলে যাবার শব্দে সেই বিশাল টেরাস জেগে ওঠে। তাই তারা দ্রুত সেই বেলাতে চড়ে নিজেদের প্রাণ বাঁচানোর অনেক চেষ্টা করে। কিন্তু রাক্ষসী সেই ডাইনোসর এত সহজে তাদের পিছু ছুটছে না। ডাইনোসরটা তাদের পেছনে ধাওয়া করতে, করতে এক পর্যায়ে তাদের নৌকাটা উল্টে দেয়। তারা প্রাণ বাঁচানোর জন্য কোনো রকম
এটা বিশাল পাথরের পেছনে আশ্রয় নেয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চা লিনায় ফেঁসে যায় সেই ডাইনোসরের একদম সামনে। তবে ডাইনোসরটা যখন ডেলানাকে মুখে নেয় নিয়েছিল, তখন সুযোগ বুঝে লিনা তার বাবার কাছে চলে আসে, আর এ যাতে তারা সবাই বেঁচে যায়। এদিকে বেনেট তার দলবল নিয়ে একটা বিশাল পাহাড়ের উপরে পৌঁছে গেছে। এই পাহাড়ের মাঝামাঝি একটা জায়গাতে পাখি সদৃশ্য সেই ক্যাটসিল কোটসিল ডাইনোসরের বাসা বেঁধেছে। কিন্তু তারা সরাসরি সেই পাখির কাছ থেকে রক্ত নিতেই পারবে না, কারণ সেটার সাইজ প্রায় একটা X6 বিমানের সমান। এছাড়াও এরা এত দ্রুত গতিতে উঠতে পারে যে তাদের উপরে নিশানা লাগানো প্রায় অসম্ভব। তাই বেনেট এবং ডক্টর হ্যানরির পাশাপাশি ডেভিড নামের একজন লোক তাদেরকে সাহায্য করতে পাহাড় থেকে নিচে নেমে যায়। পাহাড়ের উপরে মার্টিন এবং ডানকান তাদের সুরক্ষা দেওয়ার জন্য ধরে ধরেছিল। তো এখানে বেশ কিছুক্ষণ নিচের দিকে নামতেই ফাইনালি বেনেট ও হ্যানরি দুজনেই ওই পাখির গুহার ভেতরে চলে যায়। তারা এই জায়গাটা দেখে অবাক হয়ে যায়, কারণ এটাকে কোনো একটা প্রাচীন মন্দিরের মতো মনে হচ্ছিল। তো যাই হোক, তারা এখানে এসেছে মূলত ক্যাটজিল ডাইনোসরের ডিমের ভেতর থেকে রক্ত নেবার জন্য। তারা দ্রুত ডিমের ভেতর থেকে রক্ত টেনে নেয়, কিন্তু বাইরের ডেভিড যখন তাদের উপরে ওঠার জন্য পাহাড়ের গায়ে লোহা গেঁথে ছিল, তখনই সেখানে সেই বিশাল পাখিটা উড়ে চলে আসে। পাখিটা তার ডিমের আশেপাশে মানুষদেরকে তাদের উপরে এলো পাথারি হামলা করতে দেয়। এটা দেখে বাইরে ঝুলতে থাকা ডেভিড তাদের বাঁচাতে পাখিটার উপরে পাথর ছুঁড়ে ফেলে, আর সাথে সাথে সেই বিশাল পাখি এখন ডেভিডকে খাওয়ার জন্য তার পেছনে ছুটতে থাকে। উপর থেকে ডানকান এবং মার্টিন ডেভিডকে বাঁচানোর জন্য খুবই দ্রুত দড়ি টেনে নামার চেষ্টা করছে, কিন্তু শেষ মুহূর্তে আমরা দেখতে পাই সেই পাখিটা বেচারা ডেভিডকে জ্যান্ত গিলে খায়। এদিকে সেই পাখির হামলা থেকে বাঁচতে গিয়ে হেনরি গুহার ভেতর থেকে প্রায় পড়ে যায়, আর তার সাথে সাথে এই রক্ত বোতলটা নিচে পড়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে রকেটের মতো বোতলটা উপরে যেতে পারলেও দড়ি ছিঁড়ে হেনরি সোজা নিচে পড়ে যায়। বেচারি বেনেট প্রচন্ড কষ্ট পায়, কিন্তু সৌভাগ্যবশত বেশ কয়েকটা গাছের পাতার সাথে আঘাত খেয়ে হেনরি একটা পুকুরের ভেতর পড়ে যায়, আর সে অক্ষতভাবে এ যাত্রায় প্রাণ বেঁচে যায়। সাথে সাথে উপর থেকে তার দলবল বাকি ৩ জন নিচে নেমে আসে, আর ডক্টর হ্যানের জীবন তো দেখে অনেক খুশি হয়। আর ফাইনালি তাদের এই মিশনটা শেষ হয়। তবে এই মিশন শেষ হতে তার মোট ৪ জন প্রাণ চলে গেছে, আর ৩ জন সহকর্মী তারা হারিয়েছে। এরপর আমরা মাইকেল এবং তার পরিবারকে দেখতে পাই। তারা ছোট্ট ওই বেলাতে ভাসতে ভাসতে একটা বিশাল পরিচিত ল্যাবরেটরির সামনে চলে আসে, আর এটা ছিল সেই ল্যাবরেটরি যেখানে গল্পের শুরুতে ডাইনোসরদের মডিফাই করা হতো। তাছাড়া ততক্ষণে বেনেট এবং তার দলবল তারা এই ল্যাবরেটরিতে পৌঁছে যায়। সেখানে বেনেটের সাথে আবারও মাইকেলের পরিবারের দেখা হয়। তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কিন্তু টিনা মার্টিনের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে তাকে সমুদ্রে পড়তে দেখেও তাকে বাঁচাতে আসেনি। তো যাই হোক, এখন যেহেতু মারামারি করার সময় ছিল না, তাই তারা সবাই শান্ত হয়ে যায়, আর মার্টিন সে ৩টে ডাইনোসর রক্ত তার কাছে খুবই যত্ন করে রেখে দেয়। এরপর হঠাৎ করে সৌর বিদ্যুতের মাধ্যমে চলমান এই ল্যাবরেটরির আশেপাশের সকল লাইসেন্সগুলো জ্বলে ওঠে, আর তারা ঠিক মতো সামলে নেবার আগে সেখানে একটা অদ্ভুত পাখির মতো দেখতে কয়েকটা ডাইনোসর তাদের উপর হামলা করে। আবারও তারা সবাই ধুলো টুয়ে এলোপাথারি ভাবে পালিয়ে চলে যেতে চায়। আর এখানে মাইকেলের পরিবার যখন একটা সুপার শপের ভেতর ঢুকে আবারও, তখনই সে ছোট্ট কিউ ডাইনোসরটা আবারও নীলাকে খুঁজে তার কাছে চলে আসে। তবে আর একটা বড় ডাইনোসর তখনই তাদের পেছনে পড়ছিল, তাই তারা একটা টানেলের ভেতরে গিয়ে নিরাপদে এখান থেকে বের হবার চেষ্টা করে। এদিকে সেই ডাইনোসরের বাইরে থাকা বেনেটের উপর হামলা করে দেয়। সে কোনো রকমে একটা গাড়ি নিয়ে গিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে, কিন্তু মার্টিন নিজেকে বাঁচাতে সেই গাড়িটির চড়ে গাড়ি চালু করে দেয়। বেচারা বেনেট আবারও প্রাণ বাঁচানোর জন্য জঙ্গলের ভিতরে ছুটে আসে, আর সে দেখতে পায় যে আন্ডারগ্রাউন্ড টানেলের ঢাকনা সরিয়ে একটা ডাইনোসর টানেলের ভিতরে ঢুকে পড়ছে। বেনেট তো প্রচণ্ড চিন্তায় পড়ে যায়, কারণ সেই টানেলের ভিতরে মাইকেল এবং তার পুরো পরিবার ছিল। তাছাড়াও ততক্ষণে রেস্কিউ হেলিকপ্টার চলে এসেছিল তাদেরকে উদ্ধার করার জন্য। বেনেট হেলিকপ্টারকে সিগন্যাল দেবে নাকি সে বাচ্চাদেরকে বাঁচাবে কিছু বুঝতে পারছিল না, তাই সে ডক্টর হেনরিকে পাঠায় হেলিকপ্টারের উদ্দেশ্যে সিগন্যাল দেওয়ার জন্য, আর সে নিজে চলে যায় ডাইনোসরদের হাত থেকে বাচ্চাদের বাঁচানোর জন্য। কিন্তু কিছুক্ষণের মধ্যে ডক্টর হেনরি দেখতে পায় যে সেই রেস্কিউ টিম বিশাল বড় কুৎসিত এক মডিফাইড ডাইনোসর ধ্বংস করে ফেলছে। এইদিকে বেনেট এবং ডানকান দুজনেই পৌঁছে যায় মাইকেল এবং এর পরিবারকে বাঁচানোর জন্য। তারা ধীরে ধীরে টানেলের ভেতর থেকে বের হয়ে আসছিল, আর তখনই সেই ডাইনোসরদের তাদের সামনে চলে আসে। স্বাভাবিকভাবে গুলি করে বেনেট ওই ডাইনোসরকে মেরে ফেলো, কিন্তু ততক্ষণে
আবার মার্টিন তার গাড়ি নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছিল। তাই ডানকান দ্রুত সবাইকে নিয়ে বেরিয়ে আসতে থাকে, কারণ মার্টিন যদি তাদের আগে নৌকা পেয়ে যায় তাহলে হয়তো সে তাদেরকে ছেড়েই চলে যেতে পারে। কিন্তু এই টানেলের শেষ মাথায় একটা লোহার দরজা ছিল, তারা সবাই ওখানে গিয়ে আটকে যায়। আর এখান থেকে কিভাবে বের হবে বুঝতে পারছিল না। তবে বাচ্চা মেয়ে লিনা সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাইরে চলে যায়, আর সে কোনো রকমে ওই দরজাটা খুলে দেয়। কিন্তু ততক্ষণে তার সামনে বিশাল মডিফাই ডাইনোসর এসে হাজির হয়ে যায়। এই সুযোগে গাড়ি নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করা মার্টিন, কিন্তু এই বিশাল ডাইনোসর তাকে ধরে এক কামড়ে জ্যান্ত খেয়ে ফেলে। তবে মার্টিনের হাত কেটে সে সংগ্রহ করা ডাইনোসরের রক্তগুলো নিচে পড়ে যায়। বেনের দ্রুত সেই রক্তের ব্যাগ উদ্ধার করে নেয়, কিন্তু এখন এই বিশাল ডাইনোসরের হাত থেকে তাদের কে বাঁচাবেন, কিভাবে সেটাই বুঝতে পারছিল না। তখনই ডানকান সামনে এসে নিজের জীবন বলি দেবার সিদ্ধান্ত নেয়। সে ভাত আরও জ্বালিয়ে সেই ডাইনোসর নিজের দিকে টানতে থাকে, আর সে বেনেটকে বলে যে নৌকার করে বাকি সবাইকে নিয়ে নিরাপদে এখান থেকে চলে যাও। বেনেট কোনোভাবে তাকে ছেড়ে দিতে যাচ্ছিল না, কিন্তু ডানকান তাকে বুঝিয়ে বলে যে তুমি যাও, বাচ্চাদেরকে বাঁচাও, আমার কথা ভেবো না। তাই বাধ্য হয়ে বেনের নৌকাটা নিয়ে সমুদ্রের মাঝে নেমে পড়ে। আর ওদিকে সেই বেঁচে ডানাসোরের হাতে মারা পড়ে ডানকান। কিন্তু কিছুক্ষণের পরে জঙ্গলের ভেতর থেকে একটা ফায়ার গান জ্বলতে দেখে তারা বুঝতে যায় যে ডানকান যেভাবে হোক নিজের প্রাণ বাঁচাতে পেরেছে। তাই তারা নৌকা ঘুরিয়ে ডানকানের উদ্ধার করতে চলে যায়। আর ফাইনালি তার ডানকানকে নিয়ে এই ভয়ঙ্কর পিম্পল থেকে বেরিয়ে বিশাল সমুদ্রে চলে আসে। এখানে বাচ্চা মেয়ে লিনা তার সাথে ওই কিউট ডাইনোসরকে নিয়ে এসেছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, আর শেষ মুহূর্তে ডক্টর হেনরি বেনেটকে জিজ্ঞাসা করে যে তাহলে এখন রক্তগুলো আমরা কাকে দেব। বেনেট বলে যে সবাইকে দেব, কারণ উন্নত চিকিৎসা সকলের অধিকার। এই কথাটার মাধ্যমে আজকের এই গল্পটা এখানেই শেষ। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।